This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এবার দিনের সবথেকে যে বড় খবর আমরা সকাল থেকেই নজর রেখেছি, আবারও বাজি প্রাণ কাটলো। একটা দুটো নয়, 8টা প্রাণ, 11 জন পরিবারের সদস্য, তার মধ্যে মৃত্যু হলো 8 জনের। বিগ ওয়ালে ছবি দেখাতে বলবো, পিসিআর কে বলবো, ধোলাহাটের রায়পুরের বাজি কারখানা ছবিটা দেখুন। একটা আস্ত কংক্রিটের বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। বিস্ফোরণে ঘরের চাল উড়ে গেছে, তার সঙ্গেই এলাকায় এখনো বালতি পড়ে রয়েছে যার মধ্যে বারুদ রয়েছে। দেখুন, একটা কংক্রিটের বাড়ি, সেই বাড়ির এখনো কার্যত বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ির ছবি দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, ঢোলাহাটের রায়পুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। গতকাল রাত 9:30 এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে 7 জনের মৃত্যু হয়, 1 জন আজ সকালে এসএসকেএম হাসপাতালে মারা যান। এই মুহূর্তে আরও ইন ডিটেল আলোচনার জন্য প্রেস কর্নারে আমার সঙ্গে আমার 2 সহকর্মী রয়েছেন। আমি এক এক করে পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভেন্দু এবং আমার সঙ্গে রয়েছেন আমার আরেক সহকর্মী শর্নিষ্ঠা। আমি শুরুতেই শুভেন্দুর কাছে যাবো, কারণ শুভেন্দু লেটেস্ট যে আপডেট জানাচ্ছে, ডোলার বিস্ফোরণ কাণ্ডে আটক করা হয়েছে বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে। কিন্তু এখনো পর্যন্ত আর এক ভাই তুষার বণিক, তার খোঁজ করছে পুলিশ। শুভেন্দু, এই তুষার বণিক যাকে এখনো পুলিশ খুঁজছে, কোথায় রয়েছে? পুলিশ কি মনে করছে, কি অনুমান পুলিশের? দেখো, যেহেতু এই বণিক পরিবারের 8 জনের মৃত্যু হয়েছে আজকের পর্যন্ত, ফলে একজনকে আটক করেছে চন্দ্রনাথ বণিককে এবং তার ভাই তুষার বণিকের খোঁজ চালাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখবো, যেহেতু একটা পরিবারের 8 জনের মৃত্যু হয়েছে, ফলে সৎকার করার জন্য মানুষের প্রয়োজন রয়েছে। ফলে এই মুহূর্তে পুলিশ চন্দ্রনাথ বণিককে আটক দেখিয়েছে। এরপর তুষারকে আটক করে এরপর দুজনকেই গ্রেপ্তার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি একেবারে ঘটনাস্থলে। প্রথম তোমাকে চিত্রটা দেখাবো যে সেই ঘটনাস্থল একেবারে কিন্তু ভেঙে গেছে, অভিশপ্ত সেই বাড়ি। আমি তোমাকে আবারও দেখানোর চেষ্টা করব যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে এসছেন। তিনি ঘটনাস্থল ঘুরে দেখছেন। আমি একেবারে সরাসরি যাওয়ার চেষ্টা করব যে বঙ্কিম হাজরা তিনি ঘটনাস্থল ঘুরে দেখার পর কি জানায় সেটা তোমাকে জানাবো। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে, আর একজনের খোঁজ চালানো হচ্ছে। তবে এত বারুদ কার ইন্ধনে মজুত করা হয়েছিল বাজি? সঙ্গে থাকো শুভেন্দু। এই মুহূর্তে বঙ্কিম হাজরা তিনি কি বলছেন একটু শোনার চেষ্টা করি। বর্তমান যে পরিস্থিতি এসে আমি সরজমিনে তদন্ত করে দেখলাম, এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এই এলাকার টোটালটা বিধ্বস্ত হয়ে গেছে ওই বাড়িটি। তবে চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্তি বণিক তারা বেঁচে রয়েছে এবং তার মা, এবং একজন পেশেন্ট ডায়মন্ড হারবারে গেছিল, সেটা হচ্ছে তিনিও মারা গেছেন। তবে অত্যন্ত দুর্ভাগ্য যে বাচ্চা ছেলেগুলো তারাও মারা গেছে, যাদের বয়স 6 মাস কি 2 বছর, তারাও মারা গেছে। মোট এখন পর্যন্ত যা প্রাথমিক রিপোর্ট, তাতে টোটাল পরিবার 2 ভাই মিলে একত্রে তারা থাকতেন। মোট পরিবারের সংখ্যা 12। এই মুহূর্তে মৃতর সংখ্যা হচ্ছে 9। 8 3 11, 8 + 3 11, 3 জন বেঁচে আছেন। তার মধ্যে চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্ত বণিক এবং তার মা বেঁচে আছেন। সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠছে, সবাই একটা কথা বলুন, তাদের বক্তব্য হচ্ছে যে বছরের পর বছর এই ধরনের বাজি কারখানা চলছে। আপনি কতটুকু জানেন এই বাজি কারখানার কি লাইসেন্স ছিল এবং বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হতো? এটাও অনেকে অভিযোগ করছেন, এখনো পর্যন্ত বারুদ পড়ে রয়েছে, বোমা পড়ে রয়েছে। সেক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে কি বলবেন? এবং দেখুন, আমি বিষয়টা আমার কাছে যতটুকু আমি অবগত হয়ে আজকের এখানে ঘটনাস্থলে এলাম, সেটা হচ্ছে যে আমাদের ফরেনসিক দপ্তর থেকে তারা আসছেন, তারা এসে সমগ্র বিষয়টা তদন্ত করবেন এবং তদন্ত করে নিখুঁত যে রিপোর্ট, সেই রিপোর্ট উনি পরে আমরা প্রকাশিত করব। এখন আমাদের অবজারভেশন করছি, যেটা আপনি বললেন
আমিও শুনেছি ঘটনাস্থলে। কি শুনেছেন? আমি যে আপনি যেটা বললেন যে এখানে বোম তৈরি হতো, কিন্তু বোম তৈরির কথাটা কেউ বলল না। এরা যেটা বলছে যে এখানে বাজি জিনিসপত্র সব তৈরি হতো, তবে এদের লাইসেন্স বাজি তৈরি করার ক্ষেত্রে কোনো ছিল কি না, লাইসেন্স আছে কি লাইসেন্স নেই। এই মুহূর্তে চন্দ্রকান্ত বণিক বা তুষারকান্তি বণিক এর কাছ থেকে তথ্য রিপোর্ট নিতে হবে, সেটা পুলিশ পার্সোনাল। টাকার বিনিময়ে লাইসেন্স দেওয়া হয়েছিল, টাকা নিয়েছিল স্থানীয় বিধায়ক এবং দোলাহাট থানার পুলিশ মাসে মাসে এবং এর আগেও গ্রেফতার করা হয়েছিল। আমি মা বলি শুনুন, আপনারা যেটা বলছেন আপনারা যেটা বলছেন যে বা সাংবাদিক বন্ধুরা যেটা বলছেন, এখানকার বিধায়ক কি এখানকার থানা আধিকারিকরা প্রতি মাসে ওখান থেকে টাকা নিতেন। তবে আমি সমীর বাবু একজন সজ্জন ব্যক্তি, যার নামে আপনারা অভিযোগ তুলছেন, আমি সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমার কিন্তু এটা বিশ্বাস নেই। আর থানার কথা যেটা বলছেন, থানা আধিকারিকদের সাথে আমাদের আরও তথ্য জানতে হবে গভীরে গিয়ে। যেটা আপনারা বলছেন থানার এখানকার যিনি অ্যাডিশনাল এসপি রয়েছেন, এখানে দেবাশিস বাবু আইসি রয়েছেন, তবে তারা এই ঘটনার সাথে কতটা যুক্ত কি যুক্ত নয় সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে ফরেনসিক আসছে, ফরেনসিক তদন্ত করে যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বিহিত ব্যবস্থা নেবে, এটুকু আপনাদের আমি আশ্বস্ত করতে পারি। শেষ প্রশ্ন, যদি লাইসেন্স থেকেই থাকে, লাইসেন্স থাকলে তার তো বিধিনিষেধ কিছু থাকে, অগ্নি নির্বাপন ব্যবস্থা বলুন, ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে সমস্ত রকম। এখানে কি আপনি তো দেখলেন, আদৌ কি কিছু দেখতে পেলেন চোখে? কিছু না, সেরকম পড়লো না, মানে নিয়ম মানা হচ্ছিল, নিয়ম মানা হয়নি। এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত এই চন্দ্রকান্ত বণিক, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি চন্দ্রকান্ত বণিক এখানকার তৃণমূল কংগ্রেসের সমর্থক কি এটা আমি জানতে আসিনি। কে কোন দল করে সেটা আমার জানার প্রশ্ন নয়। আমার প্রশ্ন, যেহেতু সুন্দরবন এলাকার আমাদের এই মানে কি বলবো মিলন মোড় থেকে বেশ কিছুটা দূরে এই গ্রামটার নাম কি? দক্ষিণ রায়পুর ৩ নম্বর ঘেরি। তা সেই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু এই ঘটনাটা ঘটেছে, আমি সুন্দরবন বিষয়ক দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী, অতএব এই বিষয়টা আমার তদন্তে আমার ভিজিট করার দরকার আছে বলে আমি ভিজিট করলাম, এবং এর রিপোর্ট যেখানে দেওয়ার কথা আমি সেই রিপোর্ট আমি। আপনারা শুনলেন মন্ত্রী, তিনি কার্যত পরিষ্কার বললেন যে কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক বা তার ভাই তুষার বণিক তারা তৃণমূল সমর্থক কিনা, তৃণমূলের ঘনিষ্ঠ কিনা, সে সম্পর্কে এখনো পর্যন্ত তিনি নাকি জানেন না, খোঁজ নেবেন। আমি এই মুহূর্তে চলে যাই, আমার আরেক সহকর্মী শর্মিষ্ঠা অপেক্ষা করছেন আমাদের সঙ্গে সরাসরি ঘটনাস্থল থেকে। শর্মিষ্ঠা, মন্ত্রী বলছেন এই বণিক পরিবারের 2 ভাই চন্দ্রকান্ত, তুষার, এরা শাসক দলের ঘনিষ্ঠ কিনা মন্ত্রী জানেন না। এলাকার মানুষ কি বলছেন, কিভাবে উত্থান তাদের, কতটা প্রভাবশালী তারা? এলাকার মানুষের থেকে আমি সবথেকে বেশি একটা তথ্য তুলে ধরবো, তা খুব ঘনিষ্ঠ আত্মীয় পরিজন, কারণ এখানে তো তাদের প্রচুর শরিক রয়েছে। এই লাইসেন্স নিয়ে এত চর্চা হচ্ছে না, সেই লাইসেন্স চন্দ্রকান্ত বণিক পেল কবে এবং কিভাবে, সেই প্রশ্নের উত্তর আমি কিন্তু খুঁজে বার করার চেষ্টা করেছিলাম। যা জানা যাচ্ছে, অনেকেই বলছে না শাসক দলের প্রতিনিধি যে চন্দ্রকান্ত বণিক, তাকে আগে একবার গ্রেপ্তার করা হয়েছিল, জানো যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল সে তখন নাকি বিজেপি করত, বিজেপি করাকালীন সেখানে বাজির ব্যবসা জমিয়ে বসেছিল। কিন্তু না, কয়েকদিন পর এসে পুলিশ প্রশাসন এসে তার জিনিসপত্র, তার বাজির সরঞ্জাম সমস্ত কিছু বাজেয়াপ্ত করে, এমনকি চন্দ্রকান্ত বণিক তাকেও গ্রেপ্তার করা হয়। তারপর যখন তাকে ছাড়া হয় তখন একটা কোনো অজ্ঞাত কারণে সে তৃণমূলে যোগদান করে, সে তৃণমূল ঘনিষ্ঠ হয়ে পড়ে, এবং তারপর অজ্ঞাত কারণে কিভাবে তার হাতে লাইসেন্সও চলে আসে। সব থেকে বড় প্রশ্ন যে 2 ভাই প্রসঙ্গে আসছে, চন্দ্রকান্ত বণিক এবং তুষার কান্তি বণিক, আসলে লাইসেন্স ছিল চন্দ্রকান্ত বণিকের। এই বাজির ব্যবসা মূলত নাকি চন্দ্রকান্ত বণিক করতো, তুষার কান্তি বণিক তাকে সাহায্য করতো এবং এই এলাকায় সে ফুটবল খেলতো এবং মাঠে তাদের বিশাল ক্ষেত রয়েছে, সেই ক্ষেতে কাজ করতো। বলা হচ্ছে শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার পরই তাদের হাতে লাইসেন্স আসে, চন্দ্রকান্ত বণিকের হাতে লাইসেন্স আসে। কিন্তু লাইসেন্স নিয়ে এসে যে কোনো রকম নিয়মের দাঁত দাঁড়েনি সে তো স্বয়ং মন্ত্রী তিনিই বললেন, কারণ এলাকায় এসে সত্যি কোনো রকম ছবি ধরা পড়লো না যেটা লাইসেন্স পেতে গেলে নিয়ম মানা প্রয়োজন। তবে একটা বিষয় বলা যেতে পারে যে শাসক দলের
ঘনিষ্ঠ হওয়ার পরে শাসক দলের পক্ষ থেকে তাকে সে নাকি টাকা নিত এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের নাকি এখানে যাতায়াত পর্যন্ত ছিল। তাহলে ভাবো 8 বছর ধরে এলাকার মানুষের কথাই যদি আমি ধরে নিই, বছরের পর বছর ধরে যদি এখানে বাজির ব্যবসা চলে, পুলিশ প্রশাসন আসে, জনপ্রতিনিধিরা আসে, ভোট চাইতে আসেন, তারা বিভিন্ন কাজে আসেন, কারোর নজরে কিচ্ছু ছিল না, কেউ কিচ্ছু জানো না, এই সব যুক্তি কি মেনে নেবেন দর্শকরা? এই প্রশ্নটা সব থেকে বড়। কারণ আমি যখন তার খুব ঘনিষ্ঠ আত্মীয়দের বক্তব্য আমি অবশ্যই শোনাবো, আমাদের কাছে রয়েছে সেই ঘনিষ্ঠ আত্মীয়দের বক্তব্য, কিন্তু আমরা সেটাই পেলাম যে যখন সে বিজেপি করতো তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু যখনই সে শাসক দল ঘনিষ্ঠ হয়ে যায়, শাসক দলে যোগ দেয়, তখন তার হাতে লাইসেন্স চলে আসে এবং পয়সা দিয়ে নাকি সে দিনের পর দিন এই ব্যবসা করছিল। এবং সব থেকে বড় বিষয়, তার এই যে বাড়িতে এত পরিমাণে বাজি এবং বাজির সরঞ্জাম মজুদ ছিল, সেটা কিন্তু আজ এবং আগামীকাল রায়দিঘিতে যাওয়ার কথা ছিল, সেই বাজি ডেলিভারি হওয়ার কাজ ছিল, সেই বিপুল পরিমাণের বাজি এখানে মজুদ করা ছিল। এবং তার আত্মীয় পরিজনরাই বলছেন যে কোথাও একটা কাঁচা পয়সা রোজগার করতে শুরু করে দিয়েছিল চন্দ্রকান্ত বণিক, যেটা তার মনে লোভ তৈরি করেছিল। তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বারণ করা সত্ত্বেও সে সেই কাজ বন্ধ তো করেইনি, সে উল্টে বলে গিয়েছে আমি ছোটখাটো ব্যবসা করি। ছোটখাটো ব্যবসার পরিণাম এই ভয়ানক ছবি, এই প্রশ্ন তো এলাকার মানুষ, সাধারণ মানুষ করবে। একেবারেই শর্মিষ্ঠা, একেবারেই আপাতত তোমায় অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। আপাতত আমার আরেক সহকর্মী শুভেন্দু আমাদের সঙ্গে ছিলেন, শুভেন্দুকে ধন্যবাদ। যেমনটা শর্মিষ্ঠা বললো, এই চন্দ্রনাথ বণিক সে কি ছোটখাটো ব্যবসায়ী ছিল? শুনুন না কি বলছেন তার আত্মীয়রা। আমি যখন এসে ওদের জামাই হয়ে বারণ করি যে বাবা তোরা এইসব আগুনে খেলা করিস নি, বিচ্ছিরি জিনিস, বলে আমার লাইসেন্স করা আছে। আমি যত লাইসেন্স থাকে, এটা বাড়ির ভিতর চলে না, এর বাইরে কারখানা করতে হয়। বলে আমি কারখানা করেছি পিসমশা বাইরে। আমি এসে একদিন দেখলাম কারখানা আছে, আছে ওদের বাসের ওপর। অফিসাররা এলো, খাওয়া দাওয়া করলো, সব ছিল। ওই থানায় থেকে অফিসার এসে এমএলএ ছিল। ওই যখন এই সব লাইসেন্স দিয়ে খাই হয়, যখন আমি ওই বাদিটা হই প্রথমে হ্যাঁ, প্রচুর এমএলএ তো সব কিছু করে দিয়েছে। ও এখন কাজ ধরবো, বিধায়ক ধরবনি, কাজ ধরবো, তারাই সব লাইসেন্স দিচ্ছে, তারাই সব থাকে, কার নাম করবার। সেই সময় খাইটা দেখেছি। ওই অফিসাররা সব ছিল, পুলিশ অফিসার ছিলেন ঢোলা থানার, বিধায়ক ছিল মানে সমীর জানাবাবু ছিলেন। এখানে কি করছিল সেই সময়? ওই খাইয়ে হচ্ছে বাবুদের। আমি জামাই এসে বাড়িতে শুনছি যে প্রতি মাসে যে টাকা দিতে আসতো, এটা কি প্রতি মাসেই আসতো? হ্যাঁ, ওরা পুলিশের সঙ্গে ওদের কন্ট্যাক্ট ছিল। প্রতি মাসে আসতো? কত টাকা করে দিতে হতো আমি বলতে পারবো না। মানে আসতো দেখেছে? হ্যাঁ দেখেছি, অফিসারের আসছে, যে তার সঙ্গে ঘুরছে, বলে আমি আবার জিজ্ঞেস করি বাবা কারা, মানে অফিসারেরা মাস শেষ বলে, মাস শেষ করেছে বাবা জানি না, বাবুদের দিতে হবে। এটা আমাদের ছেলে বাবার কথা হতো। প্রচন্ড সম্পর্ক। হ্যাঁ, ও তৃণমূল করে। ওরা তৃণমূলই করে। ওর কাকার পদ ছিল, সে কাকার সঙ্গে কি গন্ডগোল হয়ে যেতে বিজেপি করছে, ওরা তৃণমূলের পথে আছে। হ্যাঁ, যখন হাওয়ার পথে আছে আর কি, যে হাওয়াটা চলছে, খুব ভালো মিল। জমিটা কি আপনার? হ্যাঁ আপনার জমি। হ্যাঁ, আপনার জমিতে কারা রাখলো এই বস্তাগুলো? আমি বলতে পারবো না, যারা হচ্ছে তার ফ্যামিলি মারা গেছে তার জন্য। এখানে যেন বাজি কারখানা না হয়। ওই যে বাজি কারখানা যে চন্দ্রকান্ত বণিকের, হ্যাঁ বলেছিলাম যে এখন কারখানা করছি না, আর এসব আমার বিপজ্জনক। এটা কি কাগজ লিখে জমা দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল এসডিওর উপরে। কতদিন আগে? ধরো 2 বছর আগে। কি হলো তাতে? তাতে কিছু কাজ হয়নি, পুলিশ টাকা খেয়ে আমার সানে গাড়া বসে চলে গেছে। কি করে বলছেন পুলিশ টাকা? হ্যাঁ, আমরা দেখেছি, আমার এর উপর দেখেছি, আমরা বসে বসে। কি দেখেছেন? কি দেখেছেন? যে টাকাটা হচ্ছে গুনে নিয়ে চলে গেছে ওরা। কে নিচ্ছে? যেমন সবাই জানে, এমএলএ পর্যন্ত, এমএলএ ছেলে পর্যন্ত এখানে বম কিনতে আসে। কোন এমএলএ? ওই যে সমীর জানা। ভাইপোকে বলার পর ভাইপো আপনি কি বলেন? পিটিশন দিয়েছি তো, কাগজ জমা দিয়েছি তো। আরে আপনার কথা গুরুত্ব দেয়নি পুলিশ, কিছু করেনি, পুলিশ তো টাকা খেয়ে গেছে। পাথর প্রতিমায় বাজি কারখানা বিস্ফোরণ নিয়ে এনআইএ তদন্তের দাবি তুলল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছে। এবং এই ধরনের অপদার্থ হোম মিনিস্টার, পুলিশ মন্ত্রী আমরা বাংলায় যাকে বলি, স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা পর্যন্ত পায়নি এরকম অপদার্থ হোম মিনিস্টার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে করছেন, সমস্ত কিছু তো তিনি জানেন। এত বড় বিস্ফোরণ ঘটলো, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক, এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হল, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না? এতটা অপদার্থ? নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন কারণ আপনি জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে?
এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব এবং আমি চাইব যে এর সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত। গোটা দক্ষিণ 24 পরগনাটা, আর এখন এই মুহূর্তে উত্তর 24 পরগনা টার্গেট হয়েছে, এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে। পাথর প্রতিমা ঝোলাহাটে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু মিছিল কার্যত, তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারত। বিস্ফোরণ স্থল থেকে মাত্র 10 মিটার দূরে সেই সময় চলছিল কোচিং ক্লাস। মিনিট 10 আগে ছুটি হয়েছিল ছোট ছোট বাচ্চাদের। জানেন কি বলছেন সেই শিক্ষক, যিনি চোখের সামনে পুড়ে যেতে দেখেছেন তার বৌদি, তার ভাইজিকে? দেখুন শর্মিষ্ঠার পাঠানো বিশেষ প্রতিবেদন। বিস্ফোরণের দায় কে নেবে প্রশ্ন তুলছেন ওই শিক্ষক। সেই প্রশ্ন নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গেও কথা বলেছেন শর্মিষ্ঠা। মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু জানো তো এই যে যেখানে দুর্ঘটনাস্থল আমার পিছনের দিকে, এই বাড়িটাতেই টিউশনি পড়ানো হচ্ছিল এবং এখানে প্রচুর বাচ্চা ছিল, তাদের তখন ছুটি দেওয়া হয়েছিল, যে কারণেই কথাটা বলা হচ্ছে 8 জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটা 18ও হতে পারতো। ধরুন 22 জনের উপরে ব্যাচ ছিল। তো আমি কোনো ভাগ্যবশত আমি এমনি 8টা 15-20 বা 8:30টায় ছুটি দিই। কালকে আমার কি মনে হলো 8:20 ছুটি দিয়েছি, কারণ আমি ছুটি দেওয়ার প্রধান কারণ ছিল কালকে কেকেআরে খেলা ছিল। আমি তখন খেলাটা দেখছিলাম, দেখতে দেখতে তো ছুটি দিয়েছি। আমি যখন পড়ানো হয়ে গেছে, এবারে আমি তখন মানে উঠানে পড়াচ্ছিলাম, এই উঠানে মানে এই খোলা জায়গাটাতে, এই উঠানে পড়াচ্ছিলাম। আসুন একদম এই উঠানে পড়াচ্ছিলেন, আমি উঠোনের দিকে তো যাচ্ছি, কিন্তু উঠোনের থেকে দুর্ঘটনাস্থলের জায়গাটা বলবো মানে 10 মিটারও হয়তো না, মানে আমি হেঁটে হেঁটে দেখো চলে এলাম উঠোনে, আমার পিছনের দিকে কিন্তু দুর্ঘটনাস্থল ছিল। এই জায়গাটা তুমি গরমের মধ্যে পড়াচ্ছিলে, তারপর কি হলো দুর্ঘটনার সময়? আমি 8:20-তে ছুটি দিয়েছি। 8:20-তে ছুটি দেওয়ার পর আমি ফোনটা এইভাবে, যখন খেলা চলছিল আমি ফোনটা এইভাবে ধরে, আমি এমনি যা গরম লাগছিল বলে আমি আমার বারান্দাতে এখানে পড়ে এসে এইভাবে বসেছিল। হ্যাঁ, এবার খেলাটা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম সেল ফেটেছে, সেল ফেটে আগুন একদম পুরো আমার উঠানে চলে এসেছে। এইখানটা সামনে আমার মা ওখানে দাঁড়িয়ে ছিল, ওই কল, ওই যে টাইম কলটা ওখানে দাঁড়িয়ে ছিল। ওই যে সেলের যে আগুনটা যদি আমার মার গায়ে এসে পড়তো, মা তো স্টেট সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যেত। আচ্ছা, তারপর কেন তো মমতা ব্যানার্জি নিত, গিয়ে দেখলাম যে আমার চন্দ্রকান্ত দার বাড়ি মানে রুমে অলরেডি আগুন জ্বলছে। যখন উঠানে দাঁড়ালাম তখন তো দেখতে পেলাম যে আমার বৌদি এবং ভাইজি অলরেডি পুড়ছে। তা বৌজি আমাকে হাত নাড়িয়ে বলছিল যে ভাই ভিতরে আসিস না, ভিতরে আসিস না। আর কি বললাম, তো 6.5 মাসের বাচ্চাটাকে তোমাকে, এবার আমি যদি ভিতরে ঢুকে যাই তখন তো একটা সমস্যা হয়ে যেত, কারণ চন্দ্রকান্ত দার ছেলে মানে অর্ণব হচ্ছে টিউশন থেকে সবাই বাড়ি এসেছে, এবার ও পোর্ট থেকে ওপরের দিকে উঠছে আর মাকে দেখতে পাচ্ছে, আর ও ওখান থেকে আমাকে বলছে কাকা মাকে একটু বাঁচাও, মাকে একটু বাঁচাও, মাকে বার করে নিয়ে আসো, বোনকে বার করে নিয়ে আসো। আর সেই সময় চন্দ্রকান্ত দা বাইরে থেকে ছুটে ভিতরের দিকে ঢুকছে। বৌদি ভাইজিকে তো ধরতে পারিনি, সব থেকে বড় কথা ভাইপোকে হয়তো আমি বাঁচাতে পারতাম, পারলাম না। এটা আমার ভুল, কারণ আমি ওকে ছুঁয়েও ছিলাম। ওকে যদি ধরে আমি বাইরে নিয়ে চলে আসতাম তাহলে হতো এই মানুষটা, বাচ্চাটা বেঁচে থাকতো। সন্ধ্যার কিছুক্ষণ আগে মানে বাচ্চাটাকে কোলে করে নিয়েছিলাম, নিয়ে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে থেকে আমার বাড়িতে এসে কিছুক্ষণ ছিল, তারপর মাকে যে দিয়েছে আমি পড়াতে বসছি। বাচ্চাটার বক্তব্য আপনি শুনছিলেন এবং ভিডিও করছিলেন, বুঝতেই পারছেন তার ফ্যামিলির উপর দিয়ে যেটা গেছে, তার উপর দিয়ে যেটা গেছে। এইখানে দিনের পর দিন এরকম ঘটনা ঘটে গেছে, আপনারা কেউ কিছু জানতেন না? এমনি ও বলছিল যে স্বাভাবিকভাবে খুব অল্প বাজি করতো, যে বেশি বাজি করতো সেরকম ইনফরমেশন কার কাছে ছিল না। কোনো ভিডিও করছিলেন, ওই ছেলেটার ভিডিও যখন আপনি করছিলেন, ওই ছেলেটা একটা প্রশ্ন করেছিল, শুনেছেন? কি প্রশ্ন করলো? এই ঘটনার দায় কে নেবে? এই প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? আমি বলি, আপনাকে বলি, ওর বাড়ি 3 হাত দূরে। হ্যাঁ, ওর বাড়ি 3 হাত দূরে, আমার বাড়ি 6 কিলোমিটার দূরে। যদি এই বিষয়টা এই বুথ থেকে কোনোদিন কেউ ইনফরমেশন আমাদেরকে জানাতো, আমরা তো জানি না। আচ্ছা, জানলে এই ধরনের জিনিসকে প্রশ্রয় দিতে হবে। দলবন্ধ নির্বিশেষে আমরা চাই যে সব মানুষ শান্তিতে থাকুক। মানে বলছেন আপনারা কিছু জানতেন না, জানলে স্টেপ নিতেন, আজকে জানলেন। ছেলেটা আপনার মুখের সামনে দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন তুলছে এই ঘটনার দায় কে নেবে। 8 জনের মৃত্যু হয়েছে, সে চোখের সামনে তার বৌদিকে ভাইজিকে পুড়তে দেখেছে, হাত নাড়াচ্ছে, বাঁচাতে পারেনি। বাচ্চাটা ছেলেটাকেও হয়তো বাঁচাতে পারতো, কিন্তু সে নিজের প্রাণের ভয় যেতে পারেনি। আজ যেটা 8 হয়েছে সেটা আজ 18ও হতে পারতো। এবার কি আটকাবে? এবার অবশ্যই এই ধরনের বিষয়গুলো তো আমরা কোনোভাবে, এই ভিডিওটা যেটা করলেন সেটা কি পাঠাতে পারবেন? যারা যে প্রশ্নটা করলো, যাদের উদ্দেশ্যে প্রশ্নটা করলো, সেটা পাঠিয়ে দেবেন? ওকে আগে একবার তুলে নিয়ে গিয়েছিল, সেখানে লিখিত নিয়েছে, সেখানে বেশ তারপরে প্রায় 1 থেকে 1.5 বছর মতো বন্ধ ছিল। তারপরে যে আবার ফিরে করছে, যদি স্থানীয় মানুষজন আমাদেরকে ইনফর্ম না করেন। আমি দায়িত্বে আছি বলে কি সারা রাজ্যের আমার এখানে 15টা মেম্বার, এত বড় অঞ্চল, সারা রাজ্যে না, নিজের অঞ্চলের দায়িত্বটা নেবে, সেটার জন্যই আমার প্রশ্ন করা ছিল। আমার অঞ্চলে সারা বুথগুলো বলো, অঞ্চল ইয়ে নয়, রাজ্য না, সারা বুথগুলো, সারা 15টা বুথ আছে, সেই 15টা বুথে তার একদম কোথায় কি হচ্ছে, 15টা বুথের মধ্যে একটা বুথে কোনো ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে প্রশ্ন তো করতেই হবে। একদম একদম, অনেক ধন্যবাদ।